আমরা আমরা একটা আলোচনার মধ্যে আছি, আর আমি আপনাদেরকে বলতে পারি যে আমরা হয়তো দেখি আমরা হয়তো একটা পথ সবাই মিলে আসলে বের করতে পারবো। কিন্তু হাসনাত কাইয়ুম ভাই শুনছেন না, আপনি যে ক্লারিফিকেশন দিচ্ছেন না, নিশ্চয়ই শুনছেন। আমি উনি বরঞ্চ নোট নিচ্ছেন বলে আমি অনুমান করি। enactment It will be validated with effect from the date of enactment. কিন্তু ফলে যেটা দাঁড়াচ্ছে যে আপনি যদি রেফারেন্ডাম এটা রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আর এটার কোনো ভ্যালিডিটি থাকছে না। ওরা ইফেক্টিভ বলছে কারণ হচ্ছে যে আপনি ইফেক্ট না হলে আপনার রেফারেন্ডামটা তো করতে পারছেন না। আপনি কিসের রেফারেন্ডাম করছেন? শুরু করছি, এইটাতে আমরা কিভাবে গিয়ে পৌঁছতে পারবো এটার একটা সাজেশন থাকলে ভালো হয়। আরেকটা হচ্ছে যে এর স্ট্যাটাস সম্পর্কে আসলে তাদের ওপিনিয়ন, যে আসলে আমরা যেখানে আসি এটা কত দূর পর্যন্ত কিসে আসি। আমার যদ্দূর মনে হয়েছে যে এখানে আমরা যারা আসি তাদের অধিকাংশের, সবার কথা যদি নাও বলি, অধিকাংশের ধারণা যেটা আমি গতদিনও বলছিলাম, যে আমরা মনে করতেছি যে আমরা একটা অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা সরকারকে উচ্ছেদ করে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার বসাইছি, যে হচ্ছে যেই কারণে আসলে সরকারগুলি স্বৈরতান্ত্রিক হয়ে যায়, সংবিধানের সেই প্রভিশনগুলিকে আসলে এইখান থেকে সংশোধন কিংবা বাতিল কিংবা পরিবর্তন কিংবা নতুন অনেকভাবে আমাদের লোকজন বলে যে এইরকম একটা চেঞ্জ করবে। এই প্রসেসটার জন্য আসলে আমরা ওইটাকে ফ্যাসিলিটেট করার জন্যে কিংবা ওই বিষয়ে ঐক্যমত্য তৈরি করার জন্য বসছিলাম। কিন্তু এইখানে সবাই আমরা ধরে নিছি যে আমরা কনস্টিটিউশনের ভেতরেই আছি। এই গভর্নমেন্ট, আমি যেটাকে বলি যে একটা মিশ্র পদ্ধতির সরকার এখন, মানে বিশেষ ধরনের সরকার, কিন্তু তারপরের প্রধান প্রবণতা হচ্ছে আসলে সংবিধানের প্রধান দিকগুলিকে মেনে চলা এবং সাংবিধানিক একটা সরকার হিসাবে এইখানে ফাংশন করা। ভবিষ্যতে যে জায়গাগুলিকে আমরা অতিক্রম করতে চাই সেটা আসলে সাংবিধানিক পথেই অতিক্রম করতে পারি। ভবিষ্যতে এটা নিয়ে আসলে কোনো বড় রকমের আইনগত জটিলতা তৈরি হবে না। সেই পথটা নিয়ে আসলে আজকে আমাদের আলাপ করার কথা, বা আমরা গত কয়েকদিন থেকে আলাপ করতেছিলাম। তো সেইখানে ওনাদের যে ওপিনিয়ন, সে ওপিনিয়নটা আসলে আমার কাছে মনে হয়েছে ওই অ্যাটিচিউডটাকে আসলে বাদ দিছে, যে ভবিষ্যতে এটা গ্রহণযোগ্য হবে এবং আমরা একটা আইনি পথেই আসলে জার্নিটা শেষ করব, সাংবিধানিকভাবেই যাব। সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে ওনাদের বিবেচনার মধ্যে অতটা ছিল না। 22 আমি পড়ি, এবং যেহেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে। তার সাথে আসলে প্রথম লাইনটা পড়লে কন্ট্রাডিক্টরি মনে হয়, ভেরি মাচ কন্ট্রাডিক্টরি, এক্সপ্রেসলি কন্ট্রাডিক্টরি। It does not confer any authority upon this body or we the people here present to overthrow the constitution at this moment. আমাদেরকে এই ঘোষণা বাংলাদেশের সংবিধানকে এই মুহূর্ত থেকে কিংবা আমরা যখন স্বাক্ষর করে ফেলব তখন থেকে এটাকে বাতিল করে দিয়ে সেই ঘোষণাটাকে আসলে অ্যাবাভ দ্য কনস্টিটিউশন দাঁড় করানোর ক্ষমতা জুলাই ঘোষণায় আমরা আসলে পাই নাই। সো আমি মনে করি যে এক্সপার্টদের সাথে যদি সম্ভব হয় আমরা আরও বসতে চাই। এইটা আবারও সরকারকে ধন্যবাদ যে আমরা এই মাসের মধ্যে সময় চাইছিলাম, ওনারা আমাদের জন্য সময়টা আর একটু বাড়াইছে। তো আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা ঘুরে আসার আগে আমরা যদি আমাদের নিজেদের মধ্যে যে আলাপ আলোচনা করতেছি, আপনারা আছেন, এই আলাপ আলোচনাগুলি যদি একটা জায়গায় আনতে পারি তাহলে ভালো হয়। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য রাখার কথা আবারও অনুরোধ করব কমিশনকে এবং আমাদের বন্ধুদেরকে, যে জুলাই ঘোষণার মধ্যেও যেটা বলা আছে যে আমরা নিয়মতান্ত্রিকভাবে সাংবিধানিক পদ্ধতিতে এই সংবিধানের ভেতরে আসলে যেগুলি একর তো ওই একাডেমিক ব্যাখ্যায় যাব না, যে সংবিধানের
72-এর সংবিধানেরও আকাঙ্ক্ষার পরিপন্থী যে স্বৈরতান্ত্রিক জায়গাগুলি আছে সেগুলিকে পরিবর্তনের জন্য একটা সাংবিধানিক পদ্ধতিতেই আমরা সেখানে পুষতে পারবো বলে আমার মনে হয়। সেই জায়গাগুলি আমরা একটা আলোচনার মধ্যে আছি, আর আমি আপনাদেরকে বলতে পারি যে আমরা হয়তো দেখি আমরা হয়তো একটা পথ সবাই মিলে আসলে বের করতে পারবো এবং 2-4 দিনের মধ্যেই হয়তো আপনাদের সামনে এটা প্রেজেন্ট করতে পারবো। তো আমি এখানে আমার কথাটা শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ। আস্তাদ কাইম কয়েকটা প্রশ্ন তুলেছেন। যেহেতু এক্সপার্টদের সাথে আমরা বারবার বসেছি, সেহেতু আমার মনে হয় ক্ল্যারিফিকেশনগুলো খুব জরুরি। প্রথম ক্ল্যারিফিকেশন সেটা আসলে ওনারা কিন্তু বলছেন না যে জুলাই চার্টার সাইন করার সাথে সাথেই এটার মানে ইফেক্টিভ হবে, এটা কিন্তু বলেন নাই তারা। সিগনেচারের কথা তারা আসলে ওনারা উল্লেখই করেননি। বলা হয়েছে যে কোর রিফর্ম যেগুলো জুলাই চার্টারে আছে, এটা হচ্ছে সিওতে থাকবে সেগুলো, মানে তারা বলেছেন যে এটার ইফেক্ট হবে, ইট উইল বি ভ্যালিডেটেড উইথ ইফেক্ট ফ্রম দ্য ডেট অফ এনেক্টমেন্ট অনলি আফটার রেফারেন্ডাম। এখন থেকে ইফেক্টিভ করার পরও, এটা হচ্ছে 1 নাম্বার। অতএব এটা একটু ক্ল্যারিফাইড হওয়া দরকার। কিন্তু হাসনাত কাইয়ুম ভাই শুনছেন না, আপনি যে ক্লারিফিকেশন দিচ্ছেন না, নিশ্চয়ই শুনছেন। উনি বরঞ্চ নোট নিচ্ছেন বলে আমি অনুমান করছি। দ্বিতীয় বিষয় যেটা আসলে বলছেন আমরা এটা বলতে পারি কিনা, মানে আমরা এনাক্ট করতে পারি, আমরা এনাক্ট করার কথা কিন্তু বলছি না। কমিশন এনাক্টমেন্টের কথা বলছে না, কমিশন রেকমেন্ড করছে গভর্নমেন্টকে, গভর্নমেন্ট যদি সেটা এনাক্ট করবেন কিনা এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবেন। এটা হচ্ছে 2 নাম্বার। ফলে আমাদের অথরিটি আছে কিনা সেই প্রশ্ন, এনাক্টমেন্টের অথরিটি নাই, রেকমেন্ডেশন অথরিটি অ্যাবসলিউটলি আছে। নাহলে আমরা এখানে বসতেই পারতাম না। আমরা যে এই যে 6 মাস ধরে বা তারও বেশি সময় ধরে আছি, সেটা তো সেই অথরিটি আছে আমাদের, যে আমরা রেকমেন্ড করবো, আমাদের এই সাথেই তো আছে, হ্যাঁ, প্রজ্ঞাপনের মধ্যে আছে। অতএব আমরা কিছু এনাক্টমেন্ট। 3 নম্বর বিষয় সেটা হচ্ছে এই যে এই অ্যাডভাইস যেটা লিগ্যাল প্যানেল দিচ্ছেন, সেটা হচ্ছে কম্বিনেশন অফ 2 থিংস, দুটো জিনিসকে মিলিয়ে বলছেন তারা। একটা হচ্ছে একটা কনস্টিটিউশন অর্ডার করা, যেটা সরকার করবেন, কিন্তু আলটিমেটলি কনস্টিটিউটিং পাওয়ারটা রেফারেন্ডামের মধ্য দিয়েই স্ট্যাবলিশড হবে। এই জায়গাটা ইন এ সেন্স সম্ভবত আপনি জুলাই ডেক্লারেশনের আর্টিকেল 22-র মধ্যে যেভাবে আপনি ব্যাখ্যা করছেন, আমাদের লিগ্যাল এক্সপার্টরা অভিপ্রায়ের জায়গাটা বলছে, সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায়, এই অভিপ্রায়ের কথা যেটা আর্টিকেল 7 কারেন্ট কনস্টিটিউশনে আছে। 4th বিষয় যেখানে আমি একটু স্ট্রংলি ডিসএগ্রি করি হাসনাত কাইয়ুমের সাথে, কমিশনের পক্ষ থেকে আমরা এটা ডিসএগ্রিমেন্ট এক্সপ্রেস করতে চাই, সেটা আমরা বহুবার একাধিকবার বলেছি এখানে। এই সরকার, এমনকি আমার যতদিন হাসনাত কাইয়ুম নিজেও একদিন বলেছিলেন এখানে, আমরা লাস্ট যেদিন এসে, যে এই সরকারের অবস্থানটা একটা বিশেষ পরিস্থিতিগত সরকার। এটা কিন্তু আপনি কনস্টিটিউশনের মধ্যে থেকে পাবেন না, আবার একেবারে বাইরেও যেতে পারবেন না। এটা আপনিও বলেছিলেন, আমরা সকলে স্বীকার করেছি। কারণ একেবারে লেটার অফ দ্য কনস্টিটিউশন আক্ষরিক করতে ধরলে তো আমাদের এই দরকার। এক হচ্ছে সরকারের প্রশ্ন তো অন্য আছেই, আমরা সেখানে যাবই না, কিন্তু আমাদের লেজিটিমেসি অ্যান্ড ভ্যালিডিটি কোয়েশ্চেনেবল হয় কিন্তু। ফলে আমাদের লিগ্যাল অ্যাডভাইজাররা বা লিগ্যাল এক্সপার্ট প্যানেল যে করেছেন, তারা কি সুপ্রা কনস্টিটিউশনাল? আমি বলবো যে না, তারা সুপ্রা কনস্টিটিউশনাল অর্থে বলছেন না, কিন্তু কনস্টিটিউশনের উইদিন দ্য 4 কর্নার্স অফ দিস কনস্টিটিউশন যদি আপনি বলেন, তাহলে ওনাদের তো আমাদেরকে পরামর্শ দেওয়ারই কোনো জায়গা থাকে না, তা না? লেটার অফ দি কনস্টিটিউশন, এই জন্যই বললাম আমি কিন্তু যেটা বলে নিচ্ছি আপনাকে, লেটার অফ দি কনস্টিটিউশন যদি হয়, তাহলে 4 কর্নার্স অফ দি কনস্টিটিউশনের মধ্যে ওনারা এক্সিস্টই করে না, আমরা এক্সিস্ট করি না, আপনি এক্সিস্ট করেন না, আমাদের এই আলোচনা এক্সিস্ট করে না। ফলে
তো ফলে আমাদেরকে এই বিশেষ পরিস্থিতিটা বিবেচনা করেই রেকমেন্ডেশন। আমরা বলছি না, আমরা কিন্তু আবারও বলি, আমি ব্যাখ্যা দিচ্ছি, আমরা বলছি না যে কমিশন এটা এই মুহূর্তেই এটাকেই পার্সু করছে। আমরা আপনাদের মতামত যখন এসছে তারা সেগুলো দিয়েছি, এটাও আমরা দিলাম। কারণ জি শেষ করি, তাহলে সুবিধা হবে বোধহয় আপনার। হুম। হ্যাঁ, ওনারা বলছেন এফেক্টিভ, কিন্তু ভ্যালিডেটেড হবে এনঅ্যাক্টমেন্ট ডেট থেকে। ভ্যালিডেটেড যদি হ্যাঁ, enactment date থেকে, হ্যাঁ। ভ্যালিডেটেড উইথ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ এনঅ্যাক্টমেন্ট, কিন্তু ফলে যেটা দাঁড়াচ্ছে যে আপনি যদি রেফারেন্ডাম এটা রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আর এটার কোনো ভ্যালিডিটি থাকছে না। ওরা ইফেক্টিভ বলছে কারণ হচ্ছে যে আপনি ইফেক্ট না হলে আপনার রেফারেন্ডামটা তো করতে পারছেন না। আপনি কিসের রেফারেন্ডাম করছেন? আপনি যে বস্তুটা অস্তিত্বহীন তার তো রেফারেন্ডাম হয় না। তাহলে রেফারেন্ডামটা হবে সেটার কথা যে এটা প্লেস করার সাথে সাথে ইফেক্টিভ হলো, কারণ আপনার সিওতেও আসলে রেফারেন্ডামের কথা বলতে হবে। কারণ আমাদের এখনকার এগেইন আইনের মাধ্যমেই তো করতে হবে। যে কোনো রেফারেন্ডাম করার জন্য আমাদের আইন লাগবে। এখন যে আইন আছে সে এখন কোনো আইন 91 আইন দিয়ে হবে না, কারণ 91তে স্পেসিফিক্যালি কয়েকটা সার্টেন প্রভিশন, পার্টিকুলার প্রভিশনের কথা বলা হয়েছিল। ফলে ওই আইন দিয়ে হবে না, আপনাকে একটা আইন লাগবে। সেই আইনটা এখন আমরা আবার কনস্টিটিউশনের মধ্যে কথাবার্তা বলতে শুরু করেছি। আমাদের কন্টিনিউয়াসলি ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হচ্ছে। এই জন্যই শুধুমাত্র আমরা ওই জায়গায় বসে থাকলে আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে যে আমি ফোর কর্নার্স অফ দ্য কনস্টিটিউশনে থাকবো, সাদা বইয়ে থাকবো, আর কোথাও যাব না, আবার সাদা বইয়ের বাইরে একেবারে চলে যাব, সেটাও হবে না। এই জায়গাটা আমি একটু ক্ল্যারিফাই করতে চেয়েছিলাম।